আজ আবিরের ফ্রেন্ড রাহাতের জন্মদিন, তাই সকল ফ্রেন্ডরা মিলে ঠিক করলো তাকে সারপ্রাইজ দিবে। আগের দিন রাতে বৃষ্টি হওয়ায় কেউই বাসা থেকে বের হতে পারেনি, তাই ভাবলো পরের দিন ওর বাসায় গিয়েই সারপ্রাইজটা দিবে। যেই ভাবা সেই কাজ। পরের দিন সন্ধ্যায় আবির এবং আরো কয়েকজন মিলে একটা বড় দেখে একটা কেক নিয়ে রাহাতের বাসায় গেল। আবির অনেক আগে এসেছিল রাহাতের বাসায়। এর ভেতরে না যাওয়ার কারণ হচ্ছে আবির দেশের বাহিরে চলে যায় পড়াশোনার জন্য। মাসখানেক আগে দেশে ফিরেছে সে। কলিং বেল বাজতেই রাহাতের আম্মু এসে দরজা খুলে দিলেন। সবাই সালাম দিয়ে ভেতরে গিয়ে বসলো। তারপর রাহাতের কথা জিজ্ঞেস করলে উনি বললেন রাহাত বাহিরে গেছে, একটু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় একটা মেয়ে সবার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসলো। আস্তে আস্তে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। আবিরের দিকে এক গ্লাস এগিয়ে দিতেই আবির জিজ্ঞেস করলো, তুমি দেশে না? জি, ভুলে গেলেন? আরে না, অনেকদিন পর দেখছি তো, তাই আর কি। তা তো হবেই, এতদিন পর আসলেন। দিন কি বলছি, বছর। আমি তো ইচ্ছে করে না আসিনি, দেশের বাইরে চলে গিয়েছিলাম, তাই তো আসা হয়নি। কবে এসেছেন? এই তো মাসখানেক হলো। মাসখানেক হয়েছে এসেছেন, আর আজকে বাসায় আসার মনে হলো? আরে বিভিন্ন কাজের চাপে ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। তুমি এখন কোন ক্লাসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে তুমি। তো হব না, সারা জীবন কি ছোটই থাকবো নাকি? আবির ওর কথা শুনে হাসতে লাগলো। একটু পর রাহাত বাসায় আসলে সবাই ওকে নিয়ে কেক কাটলো। এদিকে রাহাতের আম্মু এসে অনেক জোরাজুরি করতে লাগলো। রাতে যেন সবাই খাওয়া দাওয়া করে যায়। খাওয়া দাওয়া শেষে সবাই একে একে চলে যেতে লাগলো, শুধু আবির রয়ে গেছে। রাহাত আর একটু থাক থাক বলে ওকে রেখে দিল। তারপর উঠে যেতে নিলে রাহাতের আম্মু এসে বলতে লাগলো, আজকে রাত যেন থেকে যায় আবির। আবির অনেকবার মানা করলো কিন্তু কেউই শুনলো না, তাই বাধ্য হয়ে রাজি হলো সে। বাসায় বাবা মাকে কল করে বলে দিল থাকার কথা। ওনারও রাহাতের বাসার কথা শুনে নিষেধ করেননি। রাত 11টা। খাওয়া দাওয়া শেষে আবির আর রাহাত দুজন মিলে ছাদে গেল। অনেকদিন পর দুজন আবার একসাথে হয়েছে। ওই দুই একটা টান দিবে আর কি। দুজন সিগারেট খাচ্ছে আর কথা বলতেছে। রাহাত বলল, কিরে বেটা, বিদেশ থেকে তো দেশে চলে আসলি, পড়াশোনাও শেষ, এখন কি করবি? কিছু ভাবলি? বিয়ে শাদী করবি নাকি? আরে ধুর, এখন কিসের বিয়ে? সবেমাত্র পড়াশোনা শেষ করলাম, এখনো বেকার ঘোরাফেরা করছে। আগে একটা কিছু করি, তারপর না বিয়ের চিন্তা ভাবনা। তো কি করবি, চাকরি? আরে না রে, এসব চাকরি আমার ভালো লাগে না। এত পরিশ্রম করে এত টাকা খরচ করেছে কি অন্যের গোলামি করার জন্য? ডিসিশন নিয়েছে, ব্যবসা করব। অলরেডি শোরুমও ঠিক হয়ে গেছে, এখন শুধু সবকিছু শুরু করা বাকি। এটা কিন্তু খুব ভালো ডিসিশন নিয়েছিস। আর একবার ব্যবসায় দাঁড় করাতে পারলে আর কোনো চিন্তাই নেই। আর তোর কি খবর ইঞ্জিনিয়ার সাহেব, বিয়ে শাদী করবেন না? দেরি আছে রে, ছোট বোনের আগে বিয়ে দিব, তারপর। কি বলিস কি বলিস? তিশাকে এত তাড়াতাড়ি? পড়াশোনা করছে, করুক না, সমস্যা কি? অনার্সে পড়ে, কিছুদিন পর তো বিয়ে দিতে হবে। সমাজের অবস্থা তো তুই জানিসই, মেয়ে বড় দেখলেই সবার চুলকানি শুরু হয়ে যায়। তাছাড়া বাবাও নেই, সব দায়িত্ব এখন আমার উপর। বোনটাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারলেই চিন্তামুক্ত। তা ঠিক, কিন্তু দেখে শুনে, তাড়াহুড়ো করে কিছু করিস না। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা এটা বল, তানিয়াকে ভুলতে পেরেছিস? সেসব পুরনো কথা কেন তুলছিস? ওর জন্যই তো এত বছর দেশের বাইরে থাকলি, আর বাহানা দিলি পড়াশোনার। কথা হয় তাদের সাথে? না, আরো 1 বছর আগে হয়েছিল। শুনলাম কিছুদিন আগে বিয়ে করেছে। কিছুদিন আগে মানে? মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিকই আছে, বরং ওই মেয়ে তোর কাছে মিথ্যা বলেছে যে ওর পরিবার ওকে জোর করে বিয়ে দিচ্ছে। তারপর তোদের রিলেশন শেষ হয়, তুই বিদেশে চলে যাস। কিন্তু এর কিছুদিন পর দেখি ও অন্য একটা ছেলের সাথে ঘোরাঘুরি করে। ছেলেটা আমাদের ভার্সিটির সিনিয়র ছিল। পরে খোঁজ নিয়ে জানতে পারি ওর নিউ রিলেশনে আছে, আর কিছুদিন হলো বিয়ে করেছে। ছবিতে তো দেখেছিলাম। কি এত কিছু হয়ে গেল, আর তুই আমাকে একবার জানালি না? কি হবে জানিয়ে, আবার সব ঠিক করে ফেলতি। সবকিছু বিসর্জন দিয়ে যখন বিদেশে গিয়েছিস, আমি আর চাইনি সেসব বলে তোকে আরো দুর্বল করি। আর দেখ, আজ তুই সফলভাবেই দেশে এসেছিস। ওই বেঈমানগুলোকে আল্লাহ ভালো রাখুক। তুই আর এসব নিয়ে ভাবিস না, নতুন করে সবকিছু শুরু কর।
ইনশাআল্লাহ, দোয়া করিস। সেটা সবসময় করি, তোকে বলতে হবে না। আরো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর দুজন নিচে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে নাস্তা করে, সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে আবির। তারপর কেটে যায় 1 মাস। আজকে আবিরের ব্যবসার প্রথম দিন, তাই সে অনেকটাই ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত দোকানেই ছিল সে। দুজন কর্মচারীও রেখেছে। সবকিছু গুছিয়ে বাসায় আসতেই সব ফ্রেন্ডদের কল শুরু। ওদের একটাই দাবি, ব্যবসা শুরু করেছে, অথচ ওদের মিষ্টি খাওয়ালো না। আবির আগামীকাল সবাইকে ট্রিট দেবে বলে জানিয়ে দেয়। পরের দিন কথা মতো কাজ শেষ করে সবাইকে রেস্টুরেন্টে ডেকে বড়সড় ট্রিট দিল আবির। সবাই আসলেও আসেনি রাহাত। কল দিয়ে জানতে পারে ওর নাকি শরীর খারাপ, তাই আসতে পারবে না। সবাইকে বিদায় দিয়ে আবির, রাহাত আর তিশার জন্য কিছু খাবার প্যাক করে ওদের বাসায় যায়। কলিং বেল দিতেই তিশা এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তিশা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো। রাহাত কোথায়? অনেকে অসুখ? হ্যাঁ, ওই একটু জ্বর আর কাশি আর কি। রুমে শুয়ে আছি। এই নাও, এগুলো তুমি, আন্টি আর রাহাত খেও। এগুলো কেন? আরে, আমি নতুন ব্যবসা শুরু করেছি, তাই ট্রিট হিসেবে। ও আচ্ছা, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এই বলে আবির ব্যাগগুলো তিশার হাতে দিয়ে রাহাতের রুমে চলে গেল। রাহাত শুয়ে ফোন টিপছিল। আবিরকে দেখে উঠে বসলো সে। আবির তুই? হ্যাঁ, আমি। এত করে বললাম গেলি না, এখন শুয়ে ফোন টিপছিস। ধরে দেখ ভাই, জ্বর অনেক। ওষুধ খেয়েছিস? না, খাইনি, খাবো। কাচ্ছি এনেছি তোদের জন্য, কেউ ওষুধ খেয়ে নিস। এসব কেন আবার? কষ্ট করে আনতে গেলি। কষ্টের কি আছে এখানে? সবাই খাবে আর তুই খাবি না, তা কি করে হয়? বুঝেছি। এখন বল, নতুন ব্যবসা কেমন হলো আজ? আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় ভালোই বেচাকেনা হচ্ছে। হলেই ভালো। আচ্ছা, এখন উঠি, অনেক রাত হয়ে গেছে। থেকে যা আজকে। না রে, বাসায় কাজ আছে, অন্যদিন। ওকে, সাবধানে যাস। তারপর বাইক নিয়ে বাসায় চলে আসে আবির। পরের দিন সকালে উঠে দোকানের উদ্দেশ্যে বের হতেই আবির দেখলো রাস্তার পাশে তিশা দাঁড়িয়ে আছে। আবির ওর কাছে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার তিশা, এখানে দাঁড়িয়েছো কেন? ভার্সিটিতে যাব, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। ও, উঠো আমার বাইকে, আমি দিয়ে আসছি। না না, আপনাকে কষ্ট করতে হবে না, রিক্সা পেয়ে যাব, আপনি যান। বেশি কথা বলো না, বেশি কথা বলো না, উঠতে বলেছি, উঠো। তিশা বাইকে উঠে বসলো। আবির ওকে ভার্সিটির সামনে নামিয়ে দেয়। তিশা ভেতরে ঢুকতে নিলেই দারোয়ান এসে বাধা দেয়, কারণ জিজ্ঞাসা করলে বলে অনেক দেরি হয়ে গেছে, তাই প্রিন্সিপাল স্যারের হুকুম দেরি করে আসলে যেন ভেতরে ঢুকতে না দেয়। তিশা অনেকবার রিকোয়েস্ট করলো, কিন্তু শুনলো না। মন খারাপ করে ফিরে আসলো। আবির ওকে জিজ্ঞাসা করলো, চলো তাহলে বাসায় নামিয়ে দেই। বাসায় এখন যেতে পারবো না। কেন? বাসায় কেউ নেই, আম্মু ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, আসতে অনেক দেরি। আমি ভার্সিটিতে থাকবো বলে এক্সট্রা চাবিও আনিনি। এই তো মহা মুশকিল। তো কোথায় যাবে এখন? জানি না, আপনি কি আজকে ফ্রি? ফ্রি না, এই তো দোকানে যাচ্ছিলাম, এমন সময় তোমাকে দেখলাম। ও আচ্ছা, তাহলে চলে যান, আমার জন্য অনেক দেরি হয়ে গেল আপনার। তার সমস্যা নেই, তুমি এখন যাবে কোথায়? কোথায় আর যাবো, বাসার সামনে দাঁড়িয়ে থাকবো। আপনিও তো ফ্রি না। কেন, ফ্রি হলে কি করতে? সামনে একটা সুন্দর পার্ক আছে, আগে কখনো যাওয়া হয়নি। ভাইকে অনেকবার বলেছিলাম নিয়ে যেতে, কিন্তু নেয়নি। কত দূর এটা? এই সামনেই, 10 মিনিট লাগবে। পৌঁছো তাহলে। যাবেন আপনি? হুম। তাহলে দোকান? লোক আছে, সমস্যা হবে না, কল করে বলে দেব। কিন্তু ভাইয়া যদি জানতে পারে, আমাকে অনেক বকা দিবে। কিচ্ছু হবে না, আমি রাহাতকে বলবো না। তাহলে ঠিক আছে। তারপর তিশা বাইকে উঠে বসলো। তারপর বাইক নিয়ে সোজা পার্কের সামনে আসলো দুজন। বাইক সাইডে রেখে তিশাকে নিয়ে ভেতরে ঢুকলো সে। ঘুরে ঘুরে চারপাশটা দেখতে লাগলো দুজন। আবির ওর ফোনটা নিয়ে তিশাকে অনেকগুলো ছবিও তুলে দিল। প্রায় 2 ঘন্টা পার্কের ভেতরে থেকে বের হয়ে পড়লো দুজন। তিশা বলল বাসায় যাবে, ওরা এতক্ষণে চলে এসেছে নিশ্চয়ই। যাওয়ার আগে আবিরের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিল। তারপর ওকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায়। রাতে বসে ফোন টিপছিল আবির, এমন সময় একটা নতুন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। আসসালামু আলাইকুম, আমি তিশা বলছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চিনতে পেরেছি। কি করছেন? শুয়ে আছে, তুমি? আমিও। ছবিগুলো দিবেন? ওয়েট, দিচ্ছে। তারপর একে একে সবগুলো ছবি দিল আবির। এমন সময় রাহাতের নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কিরে কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো।
তুই কেমন আছিস? হ্যাঁ, ভালোই আছি। ডাক্তার দেখালি যে, কি বললো? সব ঠিক আছে? কিসের ডাক্তার? কেন আজকে সকালে ডাক্তারের কাছে যাসনি আন্টিকে নিয়ে? না তো, তোকে কে বললো এটা? আবির বুঝতে পারলো তিশা তাহলে ওকে মিথ্যা বলেছে, কিন্তু কেন? আবির রাহাতকে কিছু বুঝতে দিল না, কিছু একটা বলে ফোন কেটে দিল। তারপর তিশাকে মেসেজ দিল। তুমি আমাকে মিথ্যে কেন বলেছো তিশা? কি মিথ্যা? এই যে সকালে বলি বাসায় কেউ নেই, রাহাত আর আন্টি ডাক্তারের কাছে গিয়েছেন। এখন রাহাত আমাকে কল দিয়েছিল, আমি ওকে জিজ্ঞেস করলাম, ও বলল কোনো ডাক্তারের কাছেই যায়নি। আপনি কি ভাইয়াকে বলে দিয়েছেন সব? না, বলিনি, কথা ঘুরিয়ে কেটে দিয়েছে। কিন্তু তুমি মিথ্যে কেন বললে? এমনি। এমনি মানে? আসলে বাসায় যেতে ভালো লাগছিল না, তাই আপনার সাথে মিথ্যা বলেছি। তো তুমি আমাকে সেটা বলতে, আমি অবশ্যই তোমার নিয়ে যেতাম। কিন্তু এভাবে মিথ্যে বলে কি ঠিক হয়েছে? কত বড় একটা সমস্যা হতে পারতো এখন। ঠিক সরি আর কখনো এমন হবে না, আর মিথ্যা বলবো না, প্লিজ রাগ করবেন না। আছে। কি আর বলবে, সে বন্ধুর ছোট বোন, ভুল করতেই পারে ছোট মানুষ। আবির ওকে আর কিছু না বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লো। এভাবে কেটে গেল 1 মাস। আবিরের ব্যবসা প্রায় একটা ভালো অবস্থানে যাচ্ছে। এই 1 মাসে কাজের চাপে এত ব্যস্ত ছিল যে কারোর সাথে তেমন কথা হয়নি তার, রাহাতের সাথেও না। তিশা মাঝে মাঝে জিজ্ঞেস করতো কেমন আছে, আবির শুধু ভালো আছি বলেই রেখে দিত। দোকানে বসে বসে হিসাব মেলাচ্ছে আবির, এমন সময় রাহাতের কল। কি রে, কেমন আছিস? রাখ তোর, কেমন আছিস? তুই কি বাংলাদেশে আছিস নাকি আবার চলে গেছিস? যাবো কেন, দেশে আছে। আর গেলে তো জানতেই পারবি। কচু জানাবি। এত হারামি কেন রে তুই? একটা দিন কল দিস না, দিলেও ধরিস না। আর বলিস না রে, নতুন বিজনেসে প্রচুর সময় দিতে হয়। শুধু তুই কেন, কারোর সাথেই তেমন কথা হয় না। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রি থাকবো। কর্মচারীকে কাজ বুঝিয়ে দিয়েছে, ওরাই করবে। তা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই কই এখন? এই তো দোকানেই। আচ্ছা শোন, কাল তিশাকে ছেলেপক্ষ দেখতে আসবে, দুপুরে এসে খাওয়া দাওয়া করবে। তো তুই কাল সকালে চলে আসবি, দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবি। ছেলে কি করে? ছেলে ডাক্তার। খোঁজ নিয়েছিস ভালো করে? ব্যাকগ্রাউন্ড কেমন? হ্যাঁ রে, আলহামদুলিল্লাহ ভালো সবকিছুই। তাহলে তো হলে। তো কালকে চলে আসিস। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা করবো মানে কি, তোকে আসতেই হবে, তোরও তো দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, আসবো। বলেই ফোন রেখে দিল আবির। হঠাৎ কেন জানি মনটা খারাপ হয়ে গেল তার, কিন্তু কেন সেটা বুঝলো না। পরের দিন সকালে উঠে রাহাতের বাসায় চলে গেল আবির, গিয়ে যা যা হেল্প করার দরকার করতে লাগলো। মেহমানরা খাওয়া দাওয়া করে বসে আছে। একটু পর তিশাকে নিয়ে আসা হলো। তিশা একটা বেগুনি রঙের শাড়ি পরেছে, মুখে হালকা মেকআপ, কেমন যেন অসহায় দৃষ্টিতে তাকালো আবিরের দিকে। তার এই তাকানোর মানেটা আবির বুঝলো না। ছেলেপক্ষ জানালো মেয়ে ওদের পছন্দ হয়েছে, তাই তারা চায় আজকেই এঙ্গেজমেন্ট করতে। রাহাত সবার সাথে আলোচনা করছে এই বিষয় নিয়ে। আবির তিশার দিকে তাকালো একবার, ওর চোখ কেমন যেন ভেজা ভেজা লাগছে, আর তিশাও আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বুঝতে পারলো তিশা কিছু বলতে চায়, তাই আবির রাহাতকে বলল, রাজন, আমার কেন যেন মনে হচ্ছে তিশা খুশি না, অন্য কিছু চায়। কি বলিস? ছেলে তো অনেক ভালো দেখতে ও সুন্দর। তাহলে তুই বললে আমি একবার তিশার সাথে কথা বলে দেখতে পারি ও কি চায়, তারপর নয় সিদ্ধান্ত নেওয়া যাবে। ও কি তোকে বলবে? দেখে চেষ্টা করে, হয়তো তোকে ভয় পায় বলতে। ঠিক আছে, তুই জিজ্ঞেস কর। আবির তিশাকে বলল উঠে আসতে। ওর কথায় সবাই অবাক হলো। তারপর রাহাত সবাইকে বুঝিয়ে বলল ওদেরকে ভাবতে একটু সময় দিতে। তিশা আবিরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আবির ওকে জিজ্ঞেস করলো, তিশা, তোমার কি ছেলে পছন্দ হয়নি? কি হলো বলো? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করেছে তুমি মনমরা হয়ে আছো। তুমি কি চাও না এই বিয়ে হতে? দেখো, ভয় পেও না, আমি সবাইকে বোঝাবো তুমি কি চাও, বলো। আমি এই বিয়ে করতে চাই না। কেন? ছেলে তো খারাপ না, পরিবারও ভালো। আমি অন্য কাউকে পছন্দ করি। কাকে? আছে একজন, এখন বলতে পারবো না। তখন তোমার ডিসিশন কি? ওদের মানা করে দিন প্লিজ, আমি এই বিয়ে করতে চাই না। বলেই তিশা কান্না করতে লাগলো। আচ্ছা, কান্না করো না, আমি দেখছি সব। তারপর আবির রাহাতকে সবটা বলেও প্রথমে ভীষণ রাগ দেখায়, কিন্তু আবির ওকে বুঝিয়ে বলে, সেও সেটা মেনে ওদেরকে মানা করে দেয়। তারপর মেহমানরা চলে গেলে যাওয়ার সময় অনেকগুলো কথাও শুনিয়ে যায়। তিশা অনবরত কান্না করছে, রাহাত এবং ওর মা কেউ কিছু বলছে না। আবির এবার রাহাতকে উদ্দেশ্য করে বলল, রাহাত, এভাবে রাগ করে বসে থাকার কোনো মানে হয় না।
তো কি করব? ওর যদি কাউকে পছন্দ থেকে থাকে তাহলে আমাকে আগে বললো না কেন? এভাবে সবার সামনে অপমানিত কেন করলো? ও হয়তো ভয় তোকে বলতে পারেনি। কিসের ভয়? ওকে কি আমি খেয়ে ফেলতাম? আর আজকে যে বললো তখন ভয় করেনি? আচ্ছা বাদ দে না, এমনভাবে রিয়েক্ট করছিস মনে হচ্ছে আজকে বিয়ে ছিল আর বিয়ে ভেঙে গেছে। ওকে বল কান্নাকাটি বন্ধ করতে, আর কাকে পছন্দ করে ছেলের ডিটেলস বলতে। ভালো হলে আমার কোনো আপত্তি নেই। আবির তিশাকে উদ্দেশ্য করে বলল, তেশা, এখানে সবাই আছেন, সবার সামনে বলো তুমি কাকে পছন্দ করো। ছেলে ভালো হলে অবশ্যই আমরা বিয়ে দিব। তিশা কিছু বলছে না। এবার রাহাত বলল, দেখ তিশা, ভয় পাওয়ার কিছু নেই। আমি মা, কেউ তোকে কিছু বলবো না। বল কাকে পছন্দ করিস তুই? তিশা এবার আবিরের দিকে তাকালো। ওর তাকানো দেখে সবাই আবিরের দিকে তাকালো। আবির কিছুই বুঝলো না। কি হলো বলছিস না কেন? তুই তুই আবিরের দিকে কেন তাকাচ্ছিস? তিশা মাথা নিচু করে ফেললো। তার মানে তুই আবিরকে? আবির রাহাতের কথা শুনে চমকে উঠল। তিশার দিকে তাকাতেই তিশা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আবির কিছু বলার আগেই রাহাত বলল, তো এটা তুই আমাকে এখন বলছিস? এতদিন বলতে পারলি না? রাহাত দেখো, আমি এসব বিষয়ে কিছুই জানি না। আর তেশা তুমি এসব কি বলছো? আমি আপনাকেই পছন্দ করি। এটা হয় না তেশা। পাশ থেকে রাহাত বলে উঠল, কেন হয় না? কি সমস্যা? তিশাকে কি তোর পছন্দ না? পছন্দ কেন হবে না? মাশাআল্লাহ, সে দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি কখনো ওকে এইভাবে। আর চুপ করতো। তিশা তোকে পছন্দ করে, এখানে আর কোনো কথা নেই। আর আমার মায়েরও কোনো আপত্তি নেই। এখন বাকিটা তোর উপর। তোর যদি তিশাকে ভালো না লাগে সরাসরি বলে দে, আমি কিছু মনে করব না। তোরও একটা ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। রাহাত, তুই কি আমার অতীত ভুলে গেছিস? কি তোর অতীত? ওই তানিয়া, ওর জন্য তুই এখন সারা জীবন সিঙ্গেল থাকবি? ও তো ঠিকই নতুন করে সব শুরু করেছে, তাহলে তুই কেন থেমে থাকবি? দেখ, তেশার ব্যাপারে কিছু জানো না, আগুকে বল সবটা। পাশ থেকে তিশা বলল। আমি সবই জানি। ওর কথা শুনে দুজনেই একে অপরের দিকে তাকালো। আবির রাহাতের দিকে কৌতূহল নিয়ে তাকাতেই সে বলল, আমার দিকে কেন তাকাচ্ছিস? আমি কিছু বলিনি। আমিও তো বলিনি। কিরে তিশা, তুই কিভাবে জানিস? তুই লুকিয়ে আমাদের কথা শুনিস? মোটেই না। আমি গিয়েছিলাম তোমাদের ডাকতে, আম্মুই পাঠিয়েছিলেন। তারপর গিয়ে এসব শুনি। আমি তোমাদের ডিস্টার্ব না করে চলে আসি। এসব জেনেই তুই? হ্যাঁ। তেশা, তুমি আরো ভেবে দেখো, আবেগে পড়ে এমন সিদ্ধান্ত নিও না। আমি বুঝে শুনেই নিয়েছি। আবির কিছু বলতে যাবে তার আগেই রাহাত বলল, দেখ আবির, আর কথা বাড়ানোর দরকার নেই। ও তো বলেই দিয়েছে, সবটা জেনেই সিদ্ধান্ত নিয়েছে। এখন তুই তোর মতামত বল, যা বলবি তাই হবে। আবির কিছুক্ষণ চুপ থেকে রাজি হলো। তারপর ওর পরিবার ও তিশার পরিবার মিলে পারিবারিকভাবে ওদের বিয়ে দেন। বাসর ঘরে ঢুকতেই তিশা এসে আবিরকে জড়িয়ে ধরলো। আমি শুনেছি বাসর ঘরে বউরা আগে স্বামীকে সালাম করে, তুমি তো দেখছি। তিশা তাড়াতাড়ি করে সালাম করতে নিলেই আবির ওকে আটকিয়ে নিল। লাগবে না। কেন? এমনি, তোমার স্থান পায়ে নয়। তাহলে কোথায়? সেটা পরে বলবো, আগে এটা বলো তো নাটক করার মানে কি? কিসের নাটক? কিসের মানে? এসব যে হলো, তুমি আমাকে পছন্দ করো অথচ আমি কিছুই জানি না। আগে আমাকে বলতে তো পারতে, এভাবে সবার সামনে। ওয়েট, আপনাকে কিভাবে বলবো? হ্যাঁ, আপনি কি মানুষ? তো কি আমি? রোবট, যার কাছে কোনো ফিলিংস নেই। কিভাবে বলবো আপনাকে? কল দিলে ধরেন না, মেসেজ দিলে শুধু উত্তর দিয়ে রেখে দেন, এক্সট্রা কোনো কথাই বলেন না। তাহলে কিভাবে আমি মনের কথা আপনাকে বলবো? আমি কি জানতাম নাকি যে তুমি এসব ভাবো? জানার চেষ্টা করেছেন কখনো? সেই কি নাম তানিয়া মানিয়াকে নিয়ে পড়ে আছেন? দেখো, ওসব আমার অতীতে আগে ছিল, কিন্তু এখন ওসব ভাবি না। তো কাকে নিয়ে ভাবেন? আরে আজব তো, বিয়ে হয়েছে এখন বোঝার আর কাকে নিয়ে ভাববো? গুড। এই, তুমি যে তো গুন্ডি, আগে জানতাম না তো। দেখে তো মনে হতো ভাজা মাছটা উল্টে খেতে পারো না। কি? আমি গুন্ডি? ঠিক আছে, এখন থেকে তাহলে গুন্ডির মতোই অত্যাচার করব। আল্লাহ, এই কার পাল্লায় পড়লাম? মানুষের পাল্লায়। এখন কথা না বলে আমাকে সালামি দিন। কিশোর সালামি? ওমা, সালাম করলাম যে। কই সালাম করলে? আমি তো করতে দেইনি। সেটা আপনার দোষ। আপনি কেন আটকিয়েছেন? আমি তো ঠিকই করতে চেয়েছি। এখন টাকা দেন। বিয়ে করলে যে এত প্যারা, আগে জানলে বিয়েই করতাম না।
এখন তো করেই ফেলেছেন, তাই আফসোস করে কোনো লাভ নেই।